ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। উদ্যোক্তা তৈরিতে জেলা ও উপজেলা পর্যায়ে মেলা আয়োজনের পরামর্শ। বছরের শুরুতে সব বই দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। 20 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে দেওয়ার আশ্বাস এনসিটিবির। এবং বর্ণিল আয়োজনে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিল বিশ্ববাসী। নিষেধাজ্ঞার পরেও রাজধানীতে আতশবাজি ও পটকা ফোটানোর উৎসব। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বছরের শুরুতে সব বই দিতে শিক্ষার্থীদের কাছে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। এদিকে বই উৎসবের নামে বিগত সময়ে দুর্নীতি ও অপচয় হয়েছে বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান। এখন পর্যন্ত দেশের স্কুলগুলোতে 6 কোটি বই পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আগামী 20 জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে বলে জানিয়েছে এনসিটিবি। রেওয়াজ অনুযায়ী প্রতি বছরের প্রথম দিন পাঠ্য বই উৎসব করা হলেও এবার তা হচ্ছে না। এনসিটিবি সূত্রে জানা গেছে 2025 সালে 41 কোটি বই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাথমিকের 9 কোটি 38 লাখ, আর মাদ্রাসার ইবতেদায়ী এবং মাধ্যমিক স্তরের জন্য প্রায় 31 কোটি 16 লাখ বই ছাপা হচ্ছে। এখন প্রাথমিক পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী, মাধ্যমিক পর্যায়ে নবম ও দশম শ্রেণী বই পৌঁছে গেছে শিক্ষার্থীদের হাতে। আপনারা আজকের জন্য শুধুমাত্র সব ক্লাসের অভিভাবক মণ্ডলীদের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে বাণিজ্য মেলা জেলা ও উপজেলায় আয়োজন করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে এই কথা বলেন তিনি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। রাজধানীর পূর্বাঞ্চলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য হল তরুণ উদ্যোগী গড়ে তোলা, সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে, আমরা একাকার হয়ে গেছি, আমরা ওই সীমাতে চলে গেছি। কাজে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা, তখন এটা আন্তর্জাতিক হবে, আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে, বাংলাদেশের তরুণরা কি করছে, বুদ্ধি নিতে আসবে, শিখতে আসবে, উৎসাহ নিতে আসবে, জয়েন্ট ভেঞ্চার করতে আসবে। আজকে যে ঘরে বসে করছে সেটা দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে। তরুণদের উদ্দীপনা দিতে আগামীতে জেলায় জেলায় বাণিজ্য মেলা করার জন্য গুরুত্ব দেন তিনি। দেশকে এগিয়ে নিতে হলে উদ্যোক্তাদের কোনো বিকল্প নেই। উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি 60টি দেশের 11টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে মেলায় তৈরি হয়েছে জুলাই চত্বর। তারা জাতিকে পথ প্রদর্শন করবে, দুনিয়াকে পথ প্রদর্শন করবে। এই যেগুলো এখানে আসবে শুধু সেটা বাংলাদেশের সেরা না, তারা দেখবেন যে অনেকে দুনিয়ার সেরা হয়ে গেছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
ঘড়ির কাঁটা মধ্যরাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিশ্বের প্রতিটি দেশ নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী ইংরেজি বছর 2025 সালকে স্বাগত জানিয়েছে। বর্ণিল আতশবাজি, আলোকসজ্জা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়। নতুন বছরের আগমনে আনন্দে মেতে উঠেছে সারা বিশ্ব। সময় অঞ্চল অনুযায়ী ইংরেজি নববর্ষ উদযাপন বিশ্বে প্রথম শুরু হয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র কিরিবাতি ও টোঙ্গায়। এখানকার সময় অনুযায়ী 31 ডিসেম্বর বিকেল 4টা থেকে নতুন বছর শুরু হয়েছে। এছাড়া বিশ্বের সবার আগে নতুন সালকে স্বাগত জানানো দেশের তালিকায় রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। অকল্যান্ডের স্কাই টাওয়ার ও সিডনি হারবার ব্রিজের আতশবাজি দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করে, যা স্থানীয় ও পর্যটকদের মধ্যে ব্যাপক আনন্দ ছড়ায়। নানা আয়োজনে খ্রিস্টীয় নতুন বছর 2025 সালকে বরণ করে নিল রাজধানী ঢাকা সহ দেশবাসী। দেশ নিষেধাজ্ঞার পরেও ঢাকায় রাত 12টার পরপরই চারদিক কাঁপিয়ে আতশবাজি ও পটকা ফোটাতে থাকেন অনেকেই। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় সাউন্ড বক্সের মাধ্যমে উচ্চ স্বরে গান বাজানো চলমান থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বরাবরই নির্দেশনা দিয়ে আসছিলেন ফানুস না ওড়ানো ও আতশবাজি এবং পটকা ফোটানো নিষেধ। তবুও চলতে থাকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানোর উৎসব। সাম্প্রতিক বছরগুলোর মতো এবারও বিধিনিষেধের বেড়াজালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বর্ষবরণে তারুণ্যের সেই উদ্দামতা দেখা যায়নি। সন্ধ্যা থেকেই তল্লাশি চৌকি বসানোয় সেখানে বাইরের মানুষ যেতে পারেননি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী টিএসসিতে জড়ো হয়ে উল্লাস প্রকাশের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানান। দর্শক, চলে যাচ্ছি বই বিতরণের খবরে। আমাদের সাথে এই মুহূর্তে এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে সহকর্মী আরিফ খান আবির। আবির, আমাদেরকে জানান যে নতুন বছরে তো সব শিক্ষার্থীরা এখনও পাঠ্য বই পায়নি, তো এই নিয়ে শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন? মুখর আপনি সংবাদের শুরুতে যেটি বলছিলেন, অথচ হচ্ছে সারা দেশেই প্রতি বছরের ন্যায় যে আপনার একটা রীতি রয়েছে, বছরের প্রথম দিন বই বিতরণ, বই উৎসব সেটি হয়ে আসছে। কিন্তু এবছর বই উৎসব হয়নি, কিন্তু বই বিতরণটি হয়েছে। অথচ হচ্ছে আপনার এনসিটিভির যে তথ্য ছিল, অথচ হচ্ছে বই ছাপানোর একটা অনিশ্চয়তা ছিল। সবকিছু অনিশ্চয়তা কাটিয়ে উঠে জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে কিন্তু আজকে দেখেছি যে বা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরেছেন শিক্ষকরা। অথচ হচ্ছে প্রাথমিক পর্যায়ে 3টি শ্রেণীর বই এসেছে আপনার গাজীপুরে। সেই 3টি শ্রেণীর মধ্যে রয়েছে প্রথম, দ্বিতীয় এবং হচ্ছে তৃতীয়। আমাদের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভুইয়া আমাদেরকে নিশ্চিত করেছেন যে 3টি শ্রেণীর যে বইগুলো আছে সেটি কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে দিয়েছে। হচ্ছে আপনার এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি। এখানে যে শিক্ষক মন্ডলী কিন্তু তাদের শিক্ষার্থীদেরকে বইগুলো আপনার বিতরণ করছেন। অন্তত হচ্ছে আপনার আজকে একটু শীতের সকাল, সেক্ষেত্রে শিক্ষার্থীদের উপস্থিতিটা খানিকটা কম, তবে অনেকেই কিন্তু সকালবেলা এসে বই নিয়ে গেছেন। এখনো কিন্তু আপনার দীর্ঘ সারি বেঁধে কিন্তু বই দিচ্ছেন। যে আমরা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছেও কিন্তু বইগুলো হস্তান্তর হয়েছে। আরেকটা আপনার যে মাধ্যমিক পর্যায়ে আপনার শুধু দশম এবং নবম শ্রেণীর বইগুলো আপনার এসেছে। অর্থাৎ হচ্ছে যা শিক্ষা কর্মকর্তা যিনি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন আপনার নবম এবং দশম শ্রেণী তো প্রতিটি উপজেলা আপনার অনুযায়ী কিন্তু পাঠিয়েছে। যেমন আমরা যে উপজেলাটি রয়েছে এখানে দশম শ্রেণীর আপনার শিক্ষার্থীদের কে বইগুলো বিতরণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের মাঝে বইগুলো পেয়ে তারা নতুন বই পেয়ে তাদের মধ্যে এক ধরনের উল্লাস উদ্দীপনা কিন্তু দেখা দিয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি, সেটা কিন্তু তারা জানিয়েছেন যে নতুন বই পেয়ে কেমন লাগছে। ভালো লাগছে। যে শিক্ষার্থীরা আসলে আপনি দেখতে পাচ্ছেন যে বইগুলো পেয়ে তাদের এক ধরনের আনন্দ উল্লাসের কথা কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন। অন্তত হচ্ছে অন্যান্য যে বইগুলো আছে সেগুলো ছাপা এবং প্রাপ্তি সাপেক্ষে শিক্ষার্থীদের হাতে খুব দ্রুতই পৌঁছে দিতে চান গাজীপুরে যিনি জেলা প্রশাসক রয়েছেন নাফিসা আরিফিন, তিনি কিন্তু আমাদের এই বিষয়টি নিশ্চিত করেছেন। মুখর এই ছিল আমার কাছে সর্বশেষ বই বিতরণের।
আবির, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী আরিফ খান আবির গাজীপুর থেকে জানছিলেন নতুন বছরে নতুন পাঠ্য বই বিতরণের সবশেষ তথ্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। খ্রিস্টীয় নতুন বছর 2025 উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বছর উপলক্ষে দেয়া পৃথক বাণীতে এই শুভেচ্ছা জানান তারা। বাণীতে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান পরবর্তী বর্তমান প্রেক্ষাপটে নতুন বছর আমাদের মাঝে বয়ে এনেছে এক নতুন সুযোগ ও সম্ভাবনা। প্রধান উপদেষ্টা বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামী পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরে এই মাহেন্দ্রক্ষণে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, এই মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রয়েছেন আমাদের সহকর্মী শহীদুল্লাহ গাজী। ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। গাজী, বাণিজ্য মেলার সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। মুখর, আপনি যেমনটা বলছিলেন, আপনাকে ধন্যবাদ এবং এশিয়ান টেলিভিশন দর্শকদেরকে আপনি আজকের এই যে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন, মুখর আপনি জানেন যে আজকে কিন্তু 29তম যে বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আজকে উদ্বোধন করেছেন। এই সুবাদে আজকে কিন্তু 29তম, অর্থাৎ 1995 সালে শুরু হয়েছিল বাণিজ্য মেলাটি, সেটা শুরু হয়ে আজকে কিন্তু রূপগঞ্জের যে পেভিলিয়ন, সেই পেভিলিয়ন কিন্তু চতুর্থ ভাবে শুরু হয়েছে। আজকে জানি সকালে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে উদ্বোধন করেছেন, সেখানে কিন্তু আমরা এখানে দেখেছি প্রচুর লোকের সমাগম হয়েছে। তবে শীতের সকাল হওয়ার কারণে কিন্তু দর্শনার্থী এখন প্রবেশ করেনি। তবে যখন প্রধান উপদেষ্টা উদ্বোধন করে গিয়েছেন, তারপরেই কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উন্মুক্ত হওয়ার কারণে এখানে দর্শনার্থীরা প্রবেশ করেছেন। আমরা এখানে যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। আপনারা জানেন, মূলত বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি ব্যুরোর উদ্যোগে কিন্তু এই বাণিজ্য মেলাটি শুরু হয়েছে। এখানে আপনি জানেন যে এখানে প্রায় 700 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এখানে মোতায়েন করেছে শৃঙ্খলাকে ফিরিয়ে আনার জন্য। এবং আপনি জানেন, ঢাকা থেকে যে পথটি রয়েছে 100 ফিট, সেই 100 ফিট দিয়ে দর্শনার্থীরা এই মেলায় আসার জন্য যেই রাস্তাটি রয়েছে, সেখানে কিন্তু প্রায় 250 স্বেচ্ছাসেবী, অর্থাৎ এই রাস্তাটিকে ক্লিয়ার রাখার জন্য, দর্শনার্থীরা আসার জন্য এখানে সেই ব্যবস্থাটা করেছেন। আমি আরেকটা বিষয় যদি বলি, এখানে 60টি চৌকির মাধ্যমে নিরাপত্তা বিস্তার করা হয়েছে এবং প্রায় 250 ক্যামেরার মাধ্যমে এই পুরা যে মেলাটি রয়েছে, অর্থাৎ এই প্যাভিলিয়নটি রয়েছে, সেটা কিন্তু আহ তাদের আওতায় রেখেছেন। এখানে যদি কোনো আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে, তাহলে সাথে সাথে যেন তারা সেই বিষয়ে পদক্ষেপ নিতে পারেন, এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম যে রূপগঞ্জ থানার ওসি, তিনি আমাদেরকে বলেছেন যে আইন শৃঙ্খলার যাতে সুস্থ থাকে সেই জন্য তারা পুলিশ, র্যাব এবং আনসার বাহিনী সহ 3 স্তরের বাহিনী এখানে কাজ করছে। তো মূলত আমি আপনাদেরকে দেখাতে চাই যে সকাল থেকে যে উদ্বোধন করে যাওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত দর্শনার্থী খুব একটা না আসলেও, আজকে জানেন এখন পর্যন্ত টিকিট বিক্রি হয়নি। আজকে এখন পর্যন্ত ফ্রি চলছে। আজকে সকাল থেকে কিন্তু হয়তোবা এই অবস্থায় ছিল। তো বিকাল থেকে আমরা যাদের সাথে কথা বলেছি মেলা কর্তৃপক্ষের সাথে, বিকাল থেকে হয়তোবা তারা আবার তাদের টিকিট বিক্রি করা শুরু করবে। তো সেই সবকিছু মিলে মেলার যে পরিস্থিতি, মেলার যে পরিবেশ, আজকে মাত্র পর্দা উঠেছে, সেই পর্দার এখন পর্যন্ত চলছে। তবে 30 দিন, অর্থাৎ এই জানুয়ারির একেবারে 30 তারিখ পর্যন্ত এই মেলাটি চলবে বলে আমাদেরকে জানিয়েছে। তো সবকিছু মিলে মেলার যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, মানুষ হাঁটছে এবং ভিতরে যারা আছেন এখন পর্যন্ত কাজকর্ম করছেন। খুব একটা জমিয়ে না উঠলেও মানুষ কিন্তু চলাফেরা করছেন এবং যারা শ্রোতা, যারা দর্শক, তারা দেখতে আসছেন, নতুন করে ভিড় জমাচ্ছেন। আর গাজী, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী শহীদুল্লাহ গাজী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে জানাচ্ছেন সেখানকার সবশেষ খবর। নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। বুধবার ভোরে শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে গ্রেফতার দেখানো হয়। সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পে দায়িত্বরত 28 বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ বলেন, আটক শাহ আলমের কাছ থেকে ফতে 13 মডেলের একটি পিস্তল, গুলি ও বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়। শাহ আলম মঙ্গলবার রাতে পাঁচদোনা এলাকাবাসীকে ভয় দেখাতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে বাড়িটি ঘেরাও করে। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাহ আলম সেনাবাহিনীকে উদ্দেশ্য করেও 4 থেকে 5 রাউন্ড গুলি ছোড়ে। প্রায় 1.5 ঘন্টা পর সেনাবাহিনীর কাছ থেকে শাহ আলম আত্মসমর্পণ করে। ঘন্টা নেগোসিয়েশন করে
তারপর ওখানে ভেতরে যে ছিল মিস্টার শাহ আলম, উনি এখানে আছেন, তাকে সারেন্ডার করার জন্য বুঝাতে সক্ষম হয় এবং উনি ফাইনালি সারেন্ডার করে এবং তাকে আমরা নিয়ে আসি। তার কাছ থেকে আমরা একটা ফাতে অস্ত্র উদ্ধার করি, যেটা সেমি অটোমেটিক একটা পিস্তল, টার্কিশ মেড, এবং সেখান থেকে 1 রাউন্ড লাইভ অ্যামুনিশন এবং বাকি 9 রাউন্ড আমরা ফায়ারকৃত অ্যামুনিশনের খালি খোসা যেটা আছে সেটা আমরা ওখান থেকে উদ্ধার করতে সক্ষম হই। এছাড়াও আমরা জানতে পারি যে আমাদের গত 22শে ডিসেম্বরে যেই ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে হত্যাকাণ্ড হয়েছে, সেইখানে ওই হত্যাকাণ্ডের সাথে উনি সরাসরিভাবে জড়িত। এছাড়াও ওনার নামে অনেকগুলো মামলা আছে এবং উনি জাস্ট কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে আসছে। এটা আমরা পুরনো বছরের দুঃখ গ্লানি মুছে নতুন বছরের নতুন সূর্য উপভোগে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বিচরণ করছেন হাজারো পর্যটক। গতকাল সকাল থেকেই সৈকতে এই সকল পর্যটকদের আগমন ঘটে। বুধবার কাকডাকা ভোরে নতুন সূর্য উদয় উপভোগ করতে চর, গঙ্গামতি, ঝাউবন ও জিরো পয়েন্টে উপস্থিত হন পর্যটকরা। তবে ঘন মেঘ ও ঘন কুয়াশার কারণে সূর্য উদয় উপভোগ করতে না পারলেও সৈকতের তীরে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করেছে পর্যটকদের। আগত ভ্রমণ পিপাসুদের ভিড়ে অধিকাংশ হোটেল মোটেলে বিক্রি বেড়েছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। হবিগঞ্জে রোপা আমন তোলা শেষে শুরু হয়েছে বোরো চাষ। শীত উপেক্ষা করে জমিতে ধানের চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে অন্যান্য বছরের চেয়ে এবার সারসহ কীটনাশকের দাম বেশি হওয়া কৃষকরা দিশেহারা। হবিগঞ্জ থেকে SM সুরুজ আলী তথ্যছবিতে বিস্তারিত জানছেন সঞ্জিতা হক। কেউ জমি প্রস্তুত করছেন, আবার কেউ ব্যস্ত ধানের চারা রোপণে। রোপা আমনের মৌসুম শুরু হওয়ায় এমন কর্মযজ্ঞ চলছে হবিগঞ্জের হাওড়াঞ্চলে। কৃষকরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় গেল বছর ধানের ফলন ভালো হওয়ায় এবার রোপা আমন চাষ করছেন তারা। তবে বাজারে সারসহ কীটনাশকের দাম বেশি হওয়ায় বেড়েছে দুশ্চিন্তা। যেভাবে জমি করি খরচাপাতি দিয়া আলার সার দিয়া সার অনেক বেশি, এইভাবে আমরা জৈব খৈরা কোনো ফায়দা হয় না। এখন আমাদের কৃষি অফিসাররা যদি মাঠ পর্যায়ে আমাদের একটু সুপরামর্শ দেয় আর তাদের নির্দেশে আমরা শুনতাম পাইতে, তো আমরা কিছু উপকৃত হইব। মানে আমরা যে কৃষি কাজ করতেছি, সার, বীজ, আল, শাস, খাবলা, হাজলা সব কিছু মিলাইয়া আমরা তেমন বেশি লাভবান না। কিন্তু আমরা সরকারে সার, বীজ এগুলা যদি মনে করো পার্সেন্টেজভাবে আমরা কমায় দেয় তাহলে আমরা কৃষক বাঁচি। এদিকে রোপা আমন চাষে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা এই সার্বিক ব্যুরোকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির বিষয়টা বলতেছি যে আমাদের যে জেলায় যে সকল বিদ্যুৎ চালিত সেচ যন্ত্র আছে সেগুলো যাতে মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ থাকে, এই জন্য বিদ্যুৎ বিতরণকারী কর্তৃপক্ষকে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাধ্যমে অবহিত করা হয়েছে এবং ব্যক্তিগতভাবে তাদেরকে পত্র প্রেরণ করা হয়েছে। সারের মজুদ সন্তোষজনক এবং আমরা এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সারটাকে মনিটরিং করার চেষ্টা করতেছি। হবিগঞ্জে এবছর 1,23,736 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। উদ্যোক্তা তৈরিতে জেলা ও উপজেলা পর্যায়ে মেলা আয়োজনের পরামর্শ। বছরের শুরুতে সব বই দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। 20 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে দেওয়ার আশ্বাস NCTPর। এবং বর্ণিল আয়োজনে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিল বিশ্ববাসী। নিষেধাজ্ঞার পরেও রাজধানীতে আতশবাজি ও পটকা ফোটানোর উৎসব। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।